আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে লং লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের এই লাইভ প্রোগ্রামে আজকে আমার সাথে উপস্থিত আছেন আমাদের একজন সম্মানিত বিশেষজ্ঞ চিকিৎসক জনাব ডাক্তার ফয়সাল আমিন আহমেদ। ধন্যবাদ। আপনাকে শুভ সন্ধ্যা এবং স্বাগত আমাদের আজকের লাইভ প্রোগ্রামে। আজকে আমরা যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হলো মেডিকেলের যে বিষয়গুলো, এগুলো সাধারণত মানুষ মনে করে খুব জটিল। এই যেমন একজনের একটা সমস্যা হলো, সে সরাসরি একজন ডাক্তার বা মেডিকেল প্রফেশনাল কাউকে ফোন করে জিজ্ঞেস করে, কারণ তার কাছে এটা অত্যন্ত দুর্বোধ্য মনে হয়। তো আমরা চেষ্টা করব আলোচনার মধ্যে দিয়ে এই বিষয়গুলোকে যত সাবলীল এবং সহজ করে আমাদের মানুষের জন্য, যারা আজকে লাইভে অংশগ্রহণ করছে বা পরবর্তীতে যারা দেখবে, তাদের কাছে তুলে ধরার জন্য। তো আজকে স্যার আপনার কাছে আমাদের কমন দুটো বিষয় নিয়ে প্রশ্ন থাকবে এবং সেগুলো আপনি একেবারেই ন্যাচারাল ওয়েতে সাধারণ স্বাভাবিক বাংলা ভাষায় আমাদেরকে বুঝিয়ে দেবেন। কমন যেমন আমরা বলি যে কোমর ব্যথা, এটা একটা মানুষ তার জীবন দশায় কোমর ব্যথা কারো হয় না এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল। তারপরে হাঁটুর ব্যথা, এই দুইটা অত্যন্ত কমন, সবাই কম বেশি এটার সাফারার। এছাড়াও আমরা কিন্তু অনেক সময় অর্থোপেডিক্স, এই যে শব্দটা, এটাও কিন্তু অনেকের কাছে জটিল মনে হয়। তো কোন সময় সে অর্থোপেডিক্স ডাক্তারের কাছে যাবে, কোন সময় সে নিউরো মেডিসিনের ডাক্তারের কাছে যাবে, অথবা কোমর ব্যথা কোনটা, কিডনির ব্যথা কোনটা, এই যে মানুষের যে জিজ্ঞাসাগুলো, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা আপনার কাছে আজকে প্রথমে কোমর ব্যথার টপিকসটা থেকে শুরু করতে চাই। আসলে কোমর ব্যথা কেন হয়? ধন্যবাদ আবুল কাসের স্বপন ভাই, ব্যবস্থাপনা পরিচালক লং লাইফ ডায়াগনস্টিক সেন্টার। আমি ডাক্তার ফয়সাল আমিন আহমেদ, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জারি। আজকে লং লাইফ ডায়াগনস্টিক সেন্টারের আমন্ত্রণে আমরা আজকে হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা নিয়ে আমরা সাধারণ মানুষের বোধগম্য ভাষায় আমরা আলোচনা করবো আর কি। আপনি এটা ঠিক বলছেন যে আসলে জীবনের কোনো না কোনো স্টেজে আমাদের কারো না কারো সবারই কোমরে কিছু না কিছু ব্যথা হয়, ইভেন হাঁটু ব্যথাও হয়। অ্যান্ড কোমরে ব্যথা, আসলে এটা কোমরে ব্যথা নাকি কিডনি ব্যথা, এগুলিও ডায়াগনোসিস করার কিছু আলাদা পন্থা আছে। প্রথমে আমরা আসি কোমরে ব্যথা নিয়ে আলোচনা করি। কোমরে ব্যথাটা আসলে কেন হয়, এটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় যে আমাদের পেশাগত অভ্যাস, এখন আমরা যেভাবে চলাচল করি আর কি, আমরা দীর্ঘক্ষণ সময় হয় বসে থাকি অথবা দীর্ঘক্ষণ সময় দাঁড়িয়ে থাকি, কাজ করি। হ্যাঁ, এটাকে বলি সেডেন্টারি ওয়ার্কিং। আমরা সেডেন্টারি ওয়ার্কিং করার কারণে যেটা হয়, আমাদের শারীরিক কোনো পরিশ্রম হয় না বা কায়িক পরিশ্রমটা আমরা করি না, যার ফলে যেটা হয় আমাদের মাসেলগুলি অনেক উইক হয়ে যায়। আমাদের মেরুদণ্ডের যে ডিস্ক স্পেসগুলি থাকে বা যে লিগামেন্টের অ্যাটাচমেন্টগুলি থাকে, মাসকুলার অ্যাটাচমেন্ট যেগুলি থাকে, মাংসপেশিগুলি যেগুলি আটকানো থাকে, এগুলি আস্তে আস্তে টাইটনেসটা থাকে, এটা আস্তে আস্তে লুজ হয়ে যায়। এর ফলে কি হয়, বিভিন্ন প্যাথোলজিক্যাল প্রবলেম তৈরি হতে পারে। আবার আমাদের বসার যে পোস্টারটা আমরা চিন্তা করি যে আমরা কিভাবে বসতেছি তার উপর নির্ভর করেও একটা কোমরে ব্যথা হতে পারে। যেমন মনে করেন যে আমি যদি সামনের দিকে দীর্ঘক্ষণ ঝুঁকে কাজ করি, সেক্ষেত্রে আমার মেরুদণ্ডের মধ্যে 180 ডিগ্রি প্রেসার পড়তেছে। নর্মাল 100 থেকে 180 ডিগ্রি প্রেসার পড়তেছে, মানে হিউজ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমি সামনের দিকে ঝুঁকে আমি বসলে আমি অনেক প্রেসার দিচ্ছি মেরুদণ্ডের উপর, এবং মেরুদণ্ড আলটিমেটলি ওখানে একটা পেইন কন্টিনিউসলি তৈরি হচ্ছে। এই জন্য আমাদের বসার পজিশনটার উপর একটা নির্ভর করে যে আমি অন্তত এইভাবে 110 ডিগ্রিতে যদি আমি বসতে পারি, সেক্ষেত্রে আমার মেরুদণ্ডের উপর একদম মিনিমাম প্রেসার পড়ে। সেক্ষেত্রে কিন্তু এই যে একটা ইম্পর্টেন্ট, আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের আলোচনা থেকে একদম গতানুগতিক না করে প্রতিটা পয়েন্ট যদি আমরা একটু স্বাভাবিক সরল করে বুঝাই। এই যে আপনি বললেন যে 180 ডিগ্রি, এটা শুনতে যেমন জটিল, এটা বুঝতে অনেকের আরো বেশি জটিল। অর্থাৎ আমরা যে পজিশনে বসার কথা সেটাতে না বসে যদি কখনো সামনে ঝুঁকে, সাইডে ঝুঁকে, অর্থাৎ সঠিক পজিশনের চাইতে ভিন্নভাবে বসি, তাহলে চাপটা বেশি পড়ে, চাপটা দ্বিগুণ পড়ে, দ্বিগুণ প্রেসার। ফাইন। দ্বিগুণ প্রেসার পড়ার পরে আপনার মেরুদণ্ডের উপর যখন দ্বিগুণ প্রেসার পড়ে, তখন আস্তে আস্তে মেরুদণ্ডের ব্যথা অনেক বেশি হয়।
ওকে। হ্যাঁ, এই জন্য যারা কম্পিউটারে কাজ করে বা দীর্ঘক্ষণ বসে কাজ করে তাদের সবসময় দেখা যায় যে কোনো না কোনো সময় তাদের সবসময় পেইনটা লেগেই থাকে, মানে এবং সহজে কিওর হয় না। ওকে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আঘাতজনিত কারণে আপনার কোমরে ব্যথা হইতে পারে। আপনি যে প্রসঙ্গটা আনলেন কিডনির সমস্যার কারণে, আর কিডনি স্টোন যদি হয় সেটা ডায়াগনোস করার জন্য একটা পন্থা আছে। যেমন তার আপনার কিডনি যেই পজিশনে থাকে সেই পজিশনে তার ব্যথা করবে, আমরা এটা লয়েন বলি, লয়েন, রাইট লয়েন বা লেফট লয়েন রিজনে ব্যথা করবে, তার প্রস্রাবে জ্বালাপোড়া করতে পারে, প্রস্রাবের সাথে রক্ত যাইতে পারে, এরকম বিভিন্ন সিমটম তার আসবে। ওকে, হ্যাঁ, ফাইন। তখন বুঝবো যে তখন আমরা তার বুঝতে মানে পারবো যে- জিনিসটা হলো হুম, যে কিডনি রিলেটেড যখন কোমর ব্যথা করবে তার হুম। সাথে প্রস্রাবের একটা রিলেশন থাকবে, রিলেশন থাকবে তখন তারা এটাকে আলাদা করতে পারবে প্রাইমারিলি প্রাইমারিলি। স্বাভাবিক সেন্স থেকে যে হ্যাঁ, এটা হয়তো আমার কোমরের হাড় জনিত কোনো ব্যথা না, না না না, হ্যাঁ এটা হয়তো আপনার ইউরিনারি সিস্টেম রিলেটেড। হ্যাঁ, সেক্ষেত্রে তখন ইউরোলজিস্টরা সহজে একটা আল্ট্রাসোনোগ্রাম, একটা এক্সরে করে, হ্যাঁ, কিংবা প্রস্রাব পরীক্ষা করে কিন্তু এই তিনটা দিকে নিয়ে অনায়াসেই আপনার এই কিডনি স্টোন। আচ্ছা, তাহলে দুইটা পয়েন্ট আমরা পেলাম এখানে। একটা হলো যে বসার যে ধরনটা, এটা একটা। দ্বিতীয় হচ্ছে কোমর ব্যথা কিডনি ব্যথার যে একদম স্বাভাবিক বোঝার জন্য যে পয়েন্টটা, দুইটা। এখন আমার আরেকটা বিষয়ের সাথে চলে আসে, আমরা যারা স্বাভাবিক কাজকর্ম করি, ইভেন চলাফেরা করেন, ড্রাইভিং করছে অনেকে হয়তো, আবার অনেকের প্রফেশনটা এরকম যে দাঁড়ায় থেকে কাজ করতে হয় দীর্ঘ সময়, হয়তো রাস্তায় দায়িত্বে আছে বা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থেকে কাজ করতে হয়, কারো বসে থেকে লং টাইম বসে থাকতে হয়, কারো বাইক রাইড করছে, হ্যাঁ, কেউ ড্রাইভিং করে। তো তাদের জন্য আপনার অ্যাডভাইসটা কি? এখন যেটা হলো যে ড্রাইভিং করতে, যদি আমি ড্রাইভিং এর কথা যদি বলি, ড্রাইভিং এর ক্ষেত্রে আমি যেটা প্রথমে বললাম যে আমার বসার পজিশন, মানে আমি স্টিয়ারিং ধরবো এবং আমার যে বসার পোস্টারটা একটু একটু হেলান দিয়ে বসতে হবে, তাহলে মেরুদণ্ডের প্রেশারটা কম পড়বে, তাহলে তার ড্রাইভিং করতে সমস্যা হবে না। আর এর সাথে অবশ্যই রাস্তাঘাটে যেখানে অনেক বেশি খারাপ খারাপ থাকে সেগুলিকে এড়াই চলতে হবে। এটা মোটরসাইকেল ড্রাইভিং যারা করবে কিংবা আপনার গাড়ি ড্রাইভ যারা করবে তাদের ক্ষেত্রে এটা অবশ্যই সতর্ক থাকতে হবে। আর যেটা হলো যে অনেকে আবার বসার সময় কিছু সাপোর্ট ইউজ করে চেয়ারে, সেগুলো কতটুকু উপকারী বলে? এটা ব্যাক সাপোর্টটা আমরা তখন ইউজ করব, ব্যাক সাপোর্টটা আসলে আমাদের যাই করি না কেন আমাদের করতে হবে পোস্টার মেনটেন করতে হবে, মানে আমার স্পাইনের যে কার্ভ আছে সেই কার্ভটাকে আমাকে মেনটেন করতে হবে। স্পাইনের যদি কার্ভ মেনটেন করতে চাই সেক্ষেত্রে আমাদের ব্যাক সাপোর্টের যে আমাদের বিভিন্ন বালিশ কিংবা বিভিন্ন ডিভাইস পাওয়া যায় সেগুলি আসলে ডিজাইন করা হচ্ছে আপনার কার্ভটাকে মেনটেন করার জন্য। ভেরি নাইস, যেন আপনার পজিশনটা ঠিক থাকে। সেক্ষেত্রে ড্রাইভিং সিটে কিংবা আমি যখন বসে কাজ করতেছি অনায়াসে আমি পিছনে ব্যাক সাপোর্টটা দিয়ে আমি করলে আমার কার্ভটা মেনটেন হইলে আমার ব্যথাটা অবশ্যই কম হবে এবং সেক্ষেত্রে এক্ষেত্রে অবশ্যই বেনিফিট পাওয়া যাবে, কিছু বেনিফিট পাওয়া যাবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যারা মোটর সাইকেল চালায়, সাধারণত দেখা যায় অল্প বয়স কিন্তু মোটর সাইকেল চালায়, তাদের মোটর সাইকেলের কিন্তু ডিফারেন্ট শেপ এন্ড সাইজ থাকে সিটের বসার, তো তাদের মধ্যে কোমর ব্যথার প্রবণতাটা দিন দিন খুব বেশি দেখা যাচ্ছে। আসলে এটা আসলে এক্সপ্লেন করাটা খুব ডিফিকাল্ট, কারণ হলো কি যে এক একটা মোটরসাইকেলের ডিজাইন এক রকম। হ্যাঁ, কিছু মোটরসাইকেল আছে স্পোর্টস টাইপের, সেগুলিতে একদম পুরাই সামনের দিকে ঝুঁকে এভাবে আপনার ড্রাইভিং করতে হয়। দিস ইজ ভেরি মাচ ডিজাস্টার টু স্পাইন। স্পাইনের উপর অনেক বেশি প্রেসার পড়ে। হ্যাঁ, এইভাবে আসলে কখনোই চালানো উচিত না। তারপরে সবসময় যেটা আমরা বলি যে পোশাকটা সবসময় মানে মেরুদণ্ড সোজা থাকতে হবে বা কিছুটা পিছনের দিকে বাঁকে করতে হবে। মোটরসাইকেল করতে গেলে সে মোটরসাইকেলে কিছু হার্ড বেল্ট পাওয়া যায় যেগুলি পুরো সে আপনার কার্ভটাকে মেনটেন করতে পারে। বাট স্পোর্টস যে মোটরসাইকেল গুলি আছে আসলে ওটাতে আসলে পোস্টার মেনটেন করা। তবে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, আসলে বিশ্বে অনেক জায়গায় কিন্তু স্কুল এডুকেশন আছে এই বিষয়ে। আপনি কিভাবে বসবেন, কিভাবে দাঁড়াবেন, কিভাবে শুয়ে থাকবেন, এই যে জেস্টার পোস্টার এগুলো কিন্তু পড়ানো হয় যেন আপনি হেলদি লাইফ লিড করতে পারেন। সেটা আমাদের কিন্তু এটা আমাদের দেশে হয় না, বাট আমাদের কাছে যে ব্যাক পেইনের যে পেশেন্টরা আসে বা রোগীরা যারা আসে তাদেরকে আমরা চেষ্টা করি অন্তত কিছুটা এডুকেট করার জন্য। হ্যাঁ, রাইট। তবে আমরা যে উদ্যোগটা নিয়েছি, আমরা এখন থেকে বিভিন্ন বিষয়ে একদম স্বাভাবিক প্রশ্ন, মানুষের মনের জিজ্ঞাসা, যেটা সহজ সরল উত্তর এবং প্রশ্ন, সেটা নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এর সাথে আরেকটা বিষয় একটু যোগ করি, আপনার বেশ কিছু বিষয় প্রশ্ন করছি আপনাকে, যেটা হলো যে এই যে আমরা চাই আপনার কাছে যখন একজন রোগী আসে তখন তো সে অলরেডি রোগে আক্রান্ত,
হুম, তো almost. চিকিৎসা নিতে আসে, কিন্তু আমরা শুধু চিকিৎসা দেব না, চিকিৎসা যেন না দেওয়া লাগে সেই প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আমরা জানি। হুম। তো সেই ক্ষেত্রে আপনি আমাদেরকে কয়েকটা অ্যাডভাইস দেন। প্রথম কথা হলো, আমাদের কাছে যখন একটা পেশেন্ট আসে ব্যাক পেইনের কমপ্লেন নিয়ে, এরা বিভিন্নভাবে কমপ্লেন করে। যেমন তার কোমরে ব্যথা করতেছে, কোমরে ব্যথা থেকে কোমর থেকে পায়ের দিকে ব্যথা যাচ্ছে, হয় ডান পায়ে যাচ্ছে, না হলে বাম পায়ে যাচ্ছে, অথবা দুই পায়ে যাচ্ছে। ইভেন তার হাঁটতে গেলে ব্যথা বাড়তেছে, কিংবা আপনার মনে করেন যে ঝুঁকলে ব্যথা বাড়তেছে, হাঁচি কাশি দিলে ব্যথা বাড়তেছে। এরকম বিভিন্ন কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসেন। এর সাথে তাদের কিছু কমপ্লেন থাকে, যেমন আপনার পায়ে তাদের ঝিমঝিম করতে থাকে, হ্যাঁ, পায়ের আঙ্গুল অবশ হয়ে যেতে থাকে এরকম, বা প্রচন্ড বার্নিং সেন্সেশন হতে থাকে, এরকম আরো কিছু কমপ্লেন থাকে। আর কিছু পেশেন্টের এক্সট্রিম পর্যায়ে দেখা যায় যে তাদের প্রস্রাব বা পায়খানার প্রবলেম থাকে, যে Okay. প্রস্রাব করতে চাইতেছে, হচ্ছে না, কিংবা প্রস্রাব কন্ট্রোল করতে পারতেছে না। পায়খানার ক্ষেত্রে একই সমস্যা, প্রস্রাব পায়খানা কন্ট্রোল করতে পারতেছে না, কোনোভাবে ধরে রাখতে পারতেছে না, বা আপনার হচ্ছে না, এরকম বিভিন্ন কমপ্লেন নিয়ে আসে। সেটা সিরিয়াস কন্ডিশন একটা, এটাই বলে কর্ডা ইকুইনা সিনড্রোম। আমরা ওটাতে যাচ্ছি না। নর্মালি যে প্রবলেমগুলো নিয়ে এসে আমরা প্রথমে পেশেন্টকে আমরা আসলে এডুকেট করি এভাবে যে আপনার প্রথম কথা হলো যে আপনাকে পোস্টার এডুকেটলি মেনটেন করতে হবে। Okay, আপনাকে আপনি দীর্ঘক্ষণ বসে থাকবেন না, দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকবেন না। যদি আপনার বসা কাজ হয় কিংবা দাঁড়ানো কাজ হয়, লং স্ট্যান্ডিং কাজ, সেক্ষেত্রে আপনি 1 ঘন্টার মধ্যে 5 মিনিট বা 10 মিনিট হয়, যদি আপনি বসে কাজ করেন তাহলে আপনি 10 মিনিট দাঁড়ায় একটু হাঁটা চলাফেরা করবেন। আর যদি আপনার দাঁড়ায় কাজ হয়, তবে এই ক্ষেত্রে তাহলে কিন্তু দেখেন, হুম, আমাদের দিনে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সালাত আদায় করে, তাহলে কিন্তু তার অটোমেটিক্যালি এই পোস্টার চেঞ্জিং যে নেসেসিটি গুলো সেগুলো কিন্তু হয়ে যায়। কি বলেন না, আপনি? নামাজ তো অবশ্যই একটা ভালো সিজদাতে ব্যায়াম। যাওয়া, রুকুতে যাওয়া, ওঠা। নামাজ একটা কমপ্লিট ব্যায়াম। ওকে, মনে করেন যে টোটালি একদম মানে আপনার দাঁড়ানো থেকে সেজদা বন্ধ যাওয়া পর্যন্ত সব মুভমেন্টই, প্রত্যেকটা জয়েন্টেরই মুভমেন্ট হয়। মুভমেন্ট এন্ড সার্কুলেশন আপনার জয়েন্ট গুলোর যে রক্ত সঞ্চালন আরো বৃদ্ধি করে। এটাও একটা যদি পেশেন্টের সিভিয়ার কোনো প্যাথোলজি না থাকে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে সে অনায়াসে নামাজ তার জন্য খুব ভালো একটা ব্যায়াম। কিন্তু যার সিভিয়ার প্যাথোলজি থাকে, তাহলে অনেক ক্ষেত্রে সে নিচে বসে নামাজটা পড়া তার জন্য ডিফিকাল্ট হয়ে দেখ, যায়। আমরা একটা বিষয় জানলাম যে যদি কেউ অলরেডি দেখা গেল বিভিন্ন সমস্যায় ভুগছেন, নামাজের সমস্যা হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে তো বিভিন্ন সুযোগ সুবিধা নামাজে দেওয়াই আছে। সে বসে পড়তে পারবে, দাঁড়িয়ে পড়তে পারবে, না হলে শুয়ে ইশারায় পড়তে পারবে, বিভিন্ন ভাবে পড়া যায়। তো আরেকটা বিষয় একটু যুক্ত করি, আমাদের যারা আমাদের মা, যারা গর্ভবতী মায়েদের জন্য যে ওই সময়ের যে ব্যাক পেইনটা হয়, হুম। সেইটার পরবর্তীতে কিভাবে সে এটাকে মেনটেন করতে পারবে, বা সেই ব্যাক পেইন থেকে আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবে? আসলে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যেটা হয়, তাদের যখন আস্তে আস্তে অ্যাবডোমেনের সাইজ বাড়তে থাকে, Okay. হ্যাঁ, বাচ্চা যখন আস্তে আস্তে গ্রাজুয়ালি বড় হইতে থাকে, তাদের অ্যাবডোমেন আস্তে আস্তে সামনের দিকে প্রোট্রুডেড হতে থাকে, ওকে, এবং দেখা যায় যে স্পাইনকে সাথে নিয়ে এসে এটাকে একটা প্রেসার দিচ্ছে, ব্যাক থেকে Right. পুরো অ্যাবডোমেনটা সামনের দিকে এসে যোগে প্রেসার দিচ্ছে। এই জন্য তাদের একটা ব্যাক পেন হইতে পারে। হ্যাঁ, তো থ্রুআউট দ্য প্রেগন্যান্সি পিরিয়ড আমরা খুব কশাসলি তাদের জন্য পেইন কিলার গুলো ইউজ করি। দেখা যায় সিম্পল প্যারাসিটামল বা যেসব ওষুধ মানে প্রেগন্যান্সিতে কন্ট্রা ইন্ডিকেটেড না, সেসব ড্রাগ দিয়ে আমরা ম্যানেজ করি। এবং প্রেগন্যান্সির পরে আফটার ডেলিভারি যখন পেশেন্ট আস্তে আস্তে তার অ্যাবডোমেন আবার রিগ্রেস করতে থাকে একটা সময় পরে, এবং যদি নিয়মিত ব্যায়াম মানে এক্সারসাইজ করে, তা দেখা যায় যে আপনার স্বাভাবিক নিয়মেই আবার এটা আপনার ব্যাক পেইন। তার মানে হচ্ছে যে গর্ভকালীন সময়ে যে ব্যাক পেইনটা হয় এটা অস্থায়ী, অস্থায়ী, পরবর্তীতে সে আবার আগের মতো অবস্থায় ফিরে যাবে। ভেরি নাইস, খুব সুন্দর জিনিস আমরা শিখলাম। পূর্ব অবস্থায় ফিরে আসতে পারে আর কি। তো যাই হোক, ব্যাক পেইন নিয়ে বেশ কিছু বিষয় আমরা আলোচনা করলাম এখান থেকে। ব্যাক পেইনে আমরা একটু বলতে চাই যে উপদেশ, কিছু ইম্পর্টেন্ট উপদেশ হলো সবসময় মানা উচিত। যাদের অলরেডি ব্যাক পেইন, সিভিয়ার ব্যাক পেইন থাকে এবং যারা প্রিভেন্ট করতে চায়, তাদের সবারই কিছু যে অ্যাডভাইস মেনে চলা উচিত। যেমন ওই যেটা বললাম প্রথমে, যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, দীর্ঘক্ষণ বসে থাকা যাবে না, তারপরে একদম নরম বিছনায় শোয়া যাবে না, মোটামুটি একটা শক্ত বিছনায় শুইতে হবে। তারপরে আপনার রেগুলার কিছু ব্যাক পেইনের ব্যায়াম আছে, যেটা আমরা প্রত্যেকটা রোগীকে আমরা শিখাই দিই। হ্যাঁ, ইউটিউবে সার্চ করলে ব্যাক পেইন এক্সারসাইজ দিলে এটা অনেক আপনার অনেক ভিডিও চলে আসে। এগুলো যদি কেউ যদি সকালে 10 বা 15 মিনিট, দুপুরে 10-15 মিনিট, বা রাতে মোটামুটি 1 ঘন্টার মতো যদি এক্সারসাইজ করে, তারপর আপনার যখন ব্যাক পেইন থাকে, আপনার মানে আপনার
হাই কমোড ইউজ করা, কিংবা নামাজটা একটু চেয়ার টেবিলে বসে পড়া, কিংবা আপনার মনে করেন যে লং জার্নি গুলি অ্যাভয়েড করা, হ্যাঁ, এগুলি যদি করে তাহলে ব্যাক পেন অনেক একজন রোগীর ব্যাক পেইন সংক্রান্ত সমস্যায় আপনি কখন ফিজিওথেরাপি সাজেস্ট করেন? আচ্ছা, কারণ এটা সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা আছে। মানুষ মনে করে যে হয়তো আমি নিজে নিজে ব্যথা পাচ্ছি আর ব্যথা হচ্ছে, যা একটু ফিজিওথেরাপি নিয়ে আসি। তো এটা অ্যাকচুয়ালি কখন আমরা আসলে পেশেন্টের স্টেপ ওয়াইজ ট্রিটমেন্ট করে দিই বা স্টেজ অনুযায়ী ট্রিটমেন্ট করি। প্রথমে আমরা আমাদের কাছে কিছু আমরা সিম্পল মেডিসিন দেই, তারপর তাকে কিছু এক্সারসাইজ দেই, কিছু নিয়ম কানুন বলি যে আপনি এই নিয়মগুলি ফলো করবেন। হ্যাঁ, এরপর যদি দেখা যায় যে এই তিনটার কম্বিনেশনে ইমপ্রুভ হচ্ছে না, তখন আমরা যে কিছু ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ব্যাক পেনে আপনার আল্ট্রাসাউন্ড থেরাপি দিলে বা শর্ট ওয়েভ ডায়াথার্মি দিলে বা আপনার ট্রাকশন দিলে ইমপ্রুভ হওয়ার সুযোগ আছে, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে একটা শর্ট পিরিয়ডের জন্য 7 থেকে 14 দিনের জন্য আমরা ফিজিওথেরাপি এক্সারসাইজ প্লাস এক্সারসাইজ তখন আপনারা অ্যাডভাইস করেন। আমরা অ্যাডভাইস করি। এবং সবচেয়ে আমি এই টপিকসের জাস্ট শেষের অংশে একটা জিনিস জানতে চাই আপনার কাছে, যে আমাদের অনেক সময় অবহেলা করি সবাই, হয়তো ব্যাক পেইন হচ্ছে, কাছাকাছি কোনো একটা ফার্মেসিতে গিয়ে একটা ওষুধ কিনে খেলাম, পেইন কিলার, কমন ভাষায় যেটা সবাই করে। তো এইটার যে ক্ষতিটা এবং দীর্ঘমেয়াদী ক্ষতি হয় পরবর্তীতে যখন হয়তো আপনাদের কাছে আসে, স্পেশালিস্ট কনসালটেন্টদের কাছে আসে সেই সমস্যা নিয়ে, তখন দেখা যায় অলরেডি অনেক ক্ষতি হয়ে গেছে। তো এই বিষয়ে আপনার উপদেশ কি থাকবে, পরামর্শ? এই বিষয়ে প্রথম পরামর্শ হচ্ছে যে আপনারা কখনোই রেজিস্টার্ড ডক্টর ব্যতীত কোনো প্রেসক্রাইব মেডিসিন ছাড়া ফার্মেসি থেকে মেডিসিন কিনবেন না। এটা হলো ফার্স্ট অ্যাডভাইস। হ্যাঁ, কারণ একজন ফার্মাসিস্ট দেখেন যে একজন ডাক্তার প্রেসক্রিপশন করতেছে, আমি ওষুধ দিলাম, কিন্তু ডাক্তার যখন একটা প্রেসক্রিপশন করেন কিংবা একটা ওষুধ লিখেন, উনি অনেক কিছু চিন্তা ভাবনা করে কিন্তু তারপর রোগীকে ওই বিষয়গুলোকে যে অ্যাকুমুলেট করে রোগীর জন্য কোনো অসুখ আছে কিনা সেগুলো মিলিয়ে উনি কিন্তু ওষুধটা প্রেসক্রাইব করেন। হ্যাঁ, যেটা একজন ফার্মাসিস্ট সেটা অনুধাবন করতে পারবে না। সো আমার প্রথম কথা হলো যে রেজিস্টার্ড ডক্টর ছাড়া আপনারা নেবেন না ওষুধ, মানে এই করবেন, ওষুধ খাবেন না। খাইলে যেটা হতে পারে যে আপনার দীর্ঘদিন আপনি এরকম পেইনের জন্য যখন আপনি অ্যানালজেসিক নিতে থাকবেন, তখন অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি বা আপনার পেইন কিলার খাওয়ার কারণে কিডনি ফেলিওর যেটা বলি আমরা, হ্যাঁ, এই জিনিসটা খুব কমনলি হয়। আমাদের কাছে অনেক রোগী আসে যারা দীর্ঘদিন ওষুধ খেয়ে আসে, আমরা যখন তাদের একটা ব্লাড প্রোফাইলে একটা কিডনি প্রোফাইল করি, দেখা যায় যে তার ক্রিয়েটিনিন অনেক হাই হয়ে গেছে অলরেডি। কিংবা আপনার এমন কিছু পেন কিলার দেওয়া হয়েছে যা তার অ্যাসোসিয়েটেড কোমরবিডিটি বা তার ডায়াবেটিস, প্রেশার, শ্বাসকষ্ট, হাঁপানির সাথে সামঞ্জস্যপূর্ণ না। হ্যাঁ, তাতে রোগীর হিতে বিপরীত হয় আর কি। সো অবশ্যই পেন কিলার খাওয়ার ক্ষেত্রে কশাসলি আপনাকে এটা মেনটেন করে মানে খেতে হবে। আর হলো যে আমরা যেটা করি, আমরা শুধুমাত্র একজন পেইন বললে যে আমরা ওষুধ দিয়ে দেবো ব্যাপারটা এরকম না। তার অ্যাসোসিয়েটেড কোমরবিডিটি গুলো আমরা সার্চ করি, তার আর্থ্রাইটিস আছে কিনা, রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে কিনা, গাউট আছে কিনা, গিটেবাত আছে কিনা, কিংবা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস আছে কিনা, আরো সম্পৃক্ত বিষয়, কিংবা আরো চিন্তা করি যে তার বয়সজনিত ক্ষয় আছে কিনা। হ্যাঁ, যদি আমি লাম্বার চিন্তা করি, মানে আপনি যে স্পাইনে চিন্তা করি, তার স্পন্ডাইলোসিস আছে, বয়সের কারণে তার এই ক্ষয়টা হয়ে গেছে, তারপর অস্টিওপোরোসিস আছে কিনা, এরকম বিভিন্ন জিনিস চিন্তা করে সেই অনুপাতে আমরা পরীক্ষা নিরীক্ষা করে তারপর আপনার এই কোশ্চেনের জায়গাটাই একটু অ্যাড করব। সেটা হলো যারা লাইভে আছে বা দর্শকদের জন্য একটা লং লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি এবং এটা বেশ সাড়া পড়ে গেছে মানুষের মাঝে। প্রতি শুক্রবার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের এই সেন্টারে ফ্রি পরামর্শ চিকিৎসা দেওয়া হয় এবং একজন কোয়ালিফাইড ডাক্তার রোগী দেখেন, যেখানে কোনো ভিজিট নেওয়া হয় না। যেন আমরা সাধারণ মানুষ যারা হয়তো বিভিন্ন কারণে হতে পারে, সময়ের কারণে হতে পারে, আর্থিক অসঙ্গতি, বিভিন্ন বিষয় থাকতে পারে, ডাক্তারের কাছে যেতে পারেন না বা অথবা যাওয়ার সময় হয় না, শুক্রবার ছুটির দিন সকাল 9টা থেকে রাত 9টা ফ্রি চিকিৎসার জন্য, ফ্রি পরামর্শের জন্য আমাদের এখানে আসতে পারেন। একজন কোয়ালিফাইড ডাক্তার আপনার রোগটা শনাক্ত করবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ প্রদান করবেন। সো আপনাদেরকে এই মহতী উদ্যোগ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং শেষ আপনি যদি একটু যুক্ত করেন, বর্তমানে একটা বিষয় ভীষণ ভাবে বেড়ে গেছে, সেটা হলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মোটর সাইকেলের সাথে সম্পৃক্ত থাকে এবং এটা অত্যন্ত সিভিয়ার কন্ডিশন হয়ে যায়
একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করার পরে। আমরা বেশ দেখছি আমাদের হসপিটালও আসে, যেমন এই ট্রমা নিয়ে আসে। তো সেই ক্ষেত্রে আপনার একটা যদি অ্যাজ এ স্পেশালিস্ট হিসেবে কিছু বলতেন। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সড়ক বলতে গেলে আসলে অনিরাপদই। হ্যাঁ, আমাদের এখানে ট্রাফিক আইন মানে মেনে চলাটা খুব কষ্টকর এবং অনেকেই মানতে চান না। এই কারণে অভ্যাসগত হ্যাঁ, কারণে এটা আপনার এই কারণে আপনার সড়ক দুর্ঘটনাটা বাংলাদেশে অনেক বেশি বিশ্বের অন্যান্য দেশের তুলনায়। হ্যাঁ, যে ক্রাউডেড জায়গা এবং নিয়ম শৃঙ্খলাটা ঠিকভাবে মানা হয় না। এই কারণে আমরা আসলে আপনার যেসব রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট আমরা ডিল করি আর কি, তার মধ্যে আপনার 60 to 70% থাকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। ইদানিং আবার একটা হচ্ছে আপনার যে 100 কেস যদি আপনারা দেখেন 60 থেকে 70টাই থাকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, এবং দেখা যায় যে ইয়াং জেনারেশনের মধ্যে এটা বেশি থাকে। হ্যাঁ, বেপরোয়া গতি চালনা, হ্যাঁ, কিংবা বাসের সাথে কলিশন বা ইদানিং আবার আপনার যে 4 চাকার টেসলা টাইপের যেটা আমরা বলি আর কি, এটারও তো অনেক দুর্ঘটনা, ব্যাটারি চালিত এগুলি অনেক দুর্ঘটনা বেড়েছে আর কি। তো মোটরসাইকেল ব্যাপারটা হলো যে এটাতে আপনার আসলে 2 চাকার একটা যানবাহন, যেটাতে নিরাপত্তা অনেক কম। হ্যাঁ, যেমন প্রোটেক্টেড না। হ্যাঁ, শুধুমাত্র হেলমেট পরলে তার প্রোটেকশন হয় না এখানে। এবং যখন একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট আইদার ডিরেক্ট কলিশন কিংবা ইম্প্যাকশন কিংবা আপনার যে কোনো ধরনের দুর্ঘটনা হয়, তখন ইনজুরিটা আসলে অনেক সিভিয়ার হয়। এবং মাল্টিপল ইনজুরি, আপনার ব্রেন ইনজুরি, চোখ ইনজুরি হয়, পলিট্রমা পেশেন্ট হয়ে যায়, হাত পা ভেঙে যায়, মানে অল ওভার দ্য বডি এফেক্টেড হয়ে যায়। সো আসলে এই পেশেন্ট গুলা কিছু পেশেন্ট থাকে তো স্পটে ডেথ হয়ে যায়, এটা আসলে কিছু করার থাকে না আসলে। হ্যাঁ, কিছু ট্রান্সপোর্টে করতে করতে একটা টার্সিয়ারি কেয়ার হাসপাতালে আসতে আসতে পেশেন্ট খারাপ হয়ে যায়, এক্সপায়ার করে। আর আসার পরে যে জিনিসটা হয়, আমরা সর্বোচ্চ চেষ্টা করি, বাট এত ট্রমা থাকে, হ্যাঁ, যে আপনার ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট হয়। বিশেষ করে যদি পলিট্রমার সাথে যদি হেড ইনজুরিটা ইনভলভ থাকে, তাহলে পেশেন্টকে আসলে বাঁচানো বা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমাদের পরামর্শ অবশ্যই এরকম থাকবে যে আপনার নিরাপদ সড়ক, হ্যাঁ, এবং তবে আসলে দেখেন একটা দুর্ঘটনা সারা জীবনের কিন্তু অবশ্যই একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। এবং আমরা যেটা সবাইকে বলি যে আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরতে গিয়ে যদি আর কখনোই না ফিরতে পারেন, তার চাইতে আপনি ধীর গতিতে চলুন, গন্তব্যে পৌঁছান, এটা আমাদের প্রত্যাশা। আমরা শেষে জাস্ট যে আমাদের 2টা টপিকস এর আরেকটা বিষয় ছিল হাঁটু ব্যথা। তো এটাও ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি হাঁটুর উপরে ভর দিয়ে দাঁড়াতেই না পারেন, তাহলে আপনি কিন্তু থেমে গেলেন, আর থেমে যাওয়া মানে জীবন থেমে যাওয়া। সো এই হাঁটু ব্যথার বিষয়ে আপনি যদি একটু আমাদের বলুন। হাঁটু ব্যথার ক্ষেত্রে আমরা বলতে চাই যে আমরা ইয়াং জেনারেশন বলেন বা ওল্ডার জেনারেশন বলেন, যাই বলেন না কেন, মানে বয়োবৃদ্ধ বা ইয়াং, সবারই যেটা প্রথম করা উচিত, ওজনটা মেনটেন করা উচিত। যদি আপনি আপনার বিএমআই স্কেলে যদি আপনি ওজনটা মেনটেন করতে পারেন, হ্যাঁ, আপনার যদি হাঁটুর উপর যদি যথেষ্ট পরিমাণ এক্সট্রা প্রেশার না পড়ে, আপনার হাঁটু অনেকদিন হেলদি থাকবে। এটা হলো বেসিক কথা। এর সাথে যদি আপনার খাওয়া দাওয়াটা ভালো থাকে, আপনি হেলদি ফুড খান, আপনি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান। আপনি আমাদেরকে একটু এই 2-1টা খাবার আইটেম বলেন যেগুলো খেলে আমাদের হাড়ের জন্য ভালো, জয়েন্টের জন্য ভালো। এখন দুধ ইজ এ ভেরি গুড সোর্স অফ ক্যালসিয়াম। সেটা কি সব বয়সে দুধ খেতে পারে? এখন দুধ, গরুর দুধ খাইতে পারে। আপনার মনে করেন যে একদম ছোট বাচ্চা না খাইলে তার উপর থেকে সবাই খাইতে পারবে, এটা কোনো সমস্যা নাই। তারপরে আপনার মনে করেন যে সিদ্ধ ডিম খেতে পারে, আপনার কলা খাইতে পারে, কলার মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে পুঁই শাক, পালং শাক, শাকের মধ্যে অনেক ইয়ে থাকে। তারপরে আপনার এগুলো হচ্ছে আপনার হেলদি ফুড খাইতে হবে। সেকেন্ড হলো যে কিছু ব্যাড হ্যাবিট আপনার আস্তে আস্তে করতে হবে, যেমন ধূমপান, আপনার মদ্যপান, কিংবা আপনার মনে করেন যে পান, তামাক, জর্দা, এই ব্যাড হ্যাবিট গুলো আপনার রিমুভ করতে হবে। এগুলি আপনার আলটিমেটলি আপনার অস্টিওআর্থ্রাইটিসের জন্য খুব পটেনশিয়াল ফ্যাক্টর আর কি। সো এগুলি যদি রিমুভ করা যায়, ওজন নিয়ন্ত্রণ করা যায়, হ্যাঁ, নিয়মিত যদি এক্সারসাইজ করা যায়, ব্যায়াম করা যায়, আমাদের হাঁটুর কিছু এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজ গুলো যদি আমরা করি কিংবা আমরা রেগুলার যদি হাঁটা চলাফেরা করি, তাহলে আপনার হাঁটু আপনার হেলদি থাকবে দীর্ঘদিন।
কারণ হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিসটা এখন আমার বাংলাদেশে না, সারা বিশ্বে অনেক কমন। তো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারণে, দুর্ঘটনায় অথবা সাডেন কোন একটা বিষয়ে দেখা গেল তার লিগামেন্ট ইনজুরি, আমরা যেটা খুব শুনি খেলাধুলার ক্ষেত্রে বেশি শোনা যায় যে আজকে সেই বিখ্যাত খেলোয়াড় তার লিগামেন্ট ইনজুরিতে ছুটিতে চলে গেছে। তো এই ক্ষেত্রে আপনারা আসলে কি ধরনের সমাধান দেন? আচ্ছা, লিগামেন্ট হাঁটুর মধ্যে বেশ মানে 4-5 ধরনের লিগামেন্ট থাকে, যেগুলি আপনার বন্ধনীর মতো পুরো হাঁটুটাকে আপনার মনে করেন প্রোটেক্ট করে রাখে এবং আমাদের চলাফেরাতে সাহায্য করে। যখন একটা স্পোর্টস ইনজুরি হয় কিংবা আপনার একটা ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ, স্বাভাবিকভাবে আপনার এখানে লিগামেন্ট 1টা 2টা বা 3টাও ছিঁড়তে পারে। কিন্তু প্রবলেম যেটা হলো যে লিগামেন্ট ছিঁড়লে যেটা হয়, হাঁটুর যে ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। তো দেখা যায় যে দীর্ঘদিন যদি আপনার এই লিগামেন্ট মানে লিগামেন্টটাকে যদি আমরা ট্রিটমেন্ট না করি, হ্যাঁ, এবং রিকনস্ট্রাকশন যদি না করা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে হাঁটুতে আস্তে আস্তে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে। তো সেক্ষেত্রে যখন কেউ অপারেশন করে, সেটা কি অনেক বড় খুলে অপারেশন করতে হয় না আধুনিক টেকনোলজি যেটা আছে? এখন লিগামেন্ট রিকনস্ট্রাকশনটা খুব লেটেস্ট টেকনোলজি চলে এসেছে, সেটা হচ্ছে আর্থ্রোস্কোপিক্যালি আমরা লিগামেন্ট রিকনস্ট্রাকশন করি। জাস্ট হাঁটুর মধ্যে 2টা ফুটা করা হয়, হ্যাঁ, 2টা ফুটা করে আমরা মনে করেন যে ক্যামেরা দিয়ে দেখে এবং বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে আমরা লিগামেন্ট রিকনস্ট্রাকশন করতে পারি। সেজন্য পেশেন্ট কতদিন হসপিটালাইজেশন থাকতে হয়? জাস্ট অনলি ফর 1 ডে থাকতে হয়, একদিন থাকতে। তারপর সে চলে যাবে। সেকেন্ড ডে থেকে সে হাঁটতে থাকবে এবং মোটামুটি আমরা হোপফুলি দেখা যায় যে 1 মাসের মধ্যে মোটামুটি 70 to 80% সে রিকভারিতে চলে যায়। আরো কিছুদিন তারা ব্যায়াম ট্যাম করা লাগে। ভালো একটা বিষয় আমরা জানলাম যে হাঁটুর লিগামেন্টের যে অপারেশন গুলো হয়, এটা জাস্ট একদিন হসপিটাল স্টে এবং তারপরের দিনই পেশেন্ট চলে যেতে পারে, হাঁটতে পারে, স্বাভাবিক কাজকর্মে ফিরতে পারে। মেশিনের মাধ্যমে করা হয়। খুবই টেকনিক্যালি ডিমান্ডিং একটা সার্জারি, বাট আল্লাহর মতে বাংলাদেশে এখন এটা অনেক ভালোভাবে আমরা করতে পারি। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি এখন পর্যন্ত কতগুলো এই ধরনের আর্থ্রোস্কোপ সার্জারি অপারেশন করেছেন? আর্থ্রোস্কোপে মোর দেন 3000। মোর দেন 3000? কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। সো এখন জাস্ট আমাদের বাসায় আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজনের যারা বয়স্ক মানুষ, তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় হাঁটু ফুলে যায়, হাঁটুর ব্যথায় হাঁটু ফুলে যায়। তারা বিভিন্ন ধরনের হোম রেমিডি যেগুলো বাসায়, তারা বিভিন্ন গরম পানির শ্যাক, তারপরে হট ওয়াটার ব্যাগ বিভিন্ন ভাবে মেনটেন করে। তো বাসায় হাঁটুর যত্নের ক্ষেত্রে আমাদের বয়স্ক মুরব্বীদের জন্য আপনার উপদেশটা কি হবে? প্রথম কথা হলো যে ওনার অস্টিওআর্থ্রাইটিস মানে হাঁটুর যে ক্ষয় আছে, সেই ক্ষয়টা আসলে কোন স্টেজে আছে এইটা আমাদের ডায়াগনোস করা উচিত। হ্যাঁ, আমরা 4টা স্টেজে ভাগ করে আমরা অস্টিওআর্থ্রাইটিসের ট্রিটমেন্ট দিই হাঁটুর। সেক্ষেত্রে ওনার যদি অ্যাডভান্স হয়, সেক্ষেত্রে দেখা যায় যে কোনোভাবে তার যদি জয়েন্ট ডিসঅর্গানাইজ থাকে এবং কোনোভাবেই ভালো না থাকে, তখন আপনার এটা অপারেশন ছাড়া আসলে ভালো করা যায় না। আর স্টেজ 1, 2, 3 এগুলোতে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই। প্রথম কথা হলো যে আমরা কিছু তাকে জয়েন্ট মডিফিকেশনের জন্য এবং এই অস্টিওআর্থ্রাইটিসটাকে কন্ট্রোল করার জন্য কিছু আমরা মেডিসিন প্রেসক্রাইব করি। পাশাপাশি আমরা তাদেরকে কিছু হাঁটুর এক্সারসাইজ দিই, ব্যায়াম করবে। আপনার এটা সে শুয়ে শুয়ে করতে পারে, বসে করতে পারে। যদি হাঁটতে তার কষ্ট হয়, শুয়ে বসে কিছু ব্যায়াম সে করতে পারবে। থার্ড হচ্ছে তিনি চাইলে যদি এক্সেসিভ পেইন করে, তাহলে সে এখানে আপনার গরম শ্যাক নিতে পারবে, তবে অবশ্যই এটা টলারেবল পর্যায়ে নিতে হবে, যাতে স্কিনে কোনো বার্ন না হয়, সেটা করতে হবে। 4 নম্বর হচ্ছে আপনার হাঁটুর জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে, যেমন হাঁটু বেশি ভাঁজ করে কাজ করা যাবে না, নিচে বসে কোনো কাজ করা যাবে না, যেমন আপনার রান্না করা, ঘর মোছা কিংবা ঘর ঝাড়ু দেওয়া বা এই অথবা ওয়েট লিফটিং এর ক্ষেত্রে দেখা যায় ওজন, অনেক সময় ভারী জিনিস তুলবে না, তারা ভারী জিনিসগুলো তুলবে না, বাচ্চাকে তুলবে না। হ্যাঁ, এই জিনিসগুলোকে মেনে চলতে হবে। এবং যদি পায়ে বেশি ফোলা থাকে, হয়তো দাদা দাদি তাদের হাঁটুর ব্যথা, তারা শখ করে তাদের নাতি নাতনিকে কোলে নিল না, এখন ডিজিজ হলে তো তাকে তো অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে। তো যাই হোক, আজকে আমরা বেশ কিছু বিষয় কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা রিলেটেড আলোচনা করলাম। এর বাইরে অনেক বিষয় চলে এসেছে, হয়তো বা অনেকেই আমাদের এই আলোচনা থেকে উপকৃত হতে পারেন, বাট আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। এবং আজকে আপনাকে আমরা এখানে পেয়ে ভীষণ আনন্দিত। আমাদের শুধু রোগ চিকিৎসা করা না, রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখবো।
আপনাদের সবাইকে সাথে নিয়ে রাখবো আমরা ডাক্তার সোসাইটির সমাজের যারা আছে, এটা আমাদের দায়িত্ব বলে মনে করি। তো অসংখ্য ধন্যবাদ ডাক্তার ফয়সাল আমিন স্যার, আপনার এখানে আজকের উপস্থিতি আমাদেরকে ধন্য করেছে। ধন্যবাদ। আগামীতে আবার আমরা কোনো একটা বিষয় নিয়ে আপনাকে আবার ইনশাল্লাহ আমরা লাইভে নিয়ে আসবো। লং লাইফ ডায়াগনস্টিক সেন্টারের যে এইরকম অনুষ্ঠানগুলি আয়োজন করে এতে সাধারণ মানুষ আমরা মনে করি যে আসলে অনেক উপকৃত হবে। অবশ্যই। হ্যাঁ, কারণ এখানে আমরা কোনো মেডিকেল টার্মে আসলে কোনো কথা বলতেছি না, আমরা জাস্ট সাধারণ মানুষের যে বিষয়গুলি জানা দরকার, হ্যাঁ, যে আমি এইভাবে চললে আমি এইভাবে সুস্থ থাকবো, কিভাবে সুস্থ এবং থাকবেন, যেটা অন্যান্য বিশ্বের অন্যান্য দেশে কিন্তু এটা পড়ানো হয়। আমরা সেই ব্যাপারটাই আমরা আসলে এখানে আলোচনা করার চেষ্টা করছি। আমাদের এই আলোচনার মাধ্যমে যদি সাধারণ জনগণ, রোগীরা যদি কিছুটা উপকার হয়, সেক্ষেত্রে আমরা মনে করবো আমরা। তবে লং লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এরকম কার্যক্রম অব্যাহত রাখবে বিভিন্ন বিষয় নিয়ে। আজকে হয়তো আমরা অর্থোপেডিক্স নিয়ে কথা বলছি, আগামীতে গাইনি, শিশু, বক্ষব্যাধি, ক্যান্সার, এগুলো বিভিন্ন টপিকস নিয়ে আমরা কথা বলবো। চেষ্টা করব আরো বেশি ইনফরমেটিভ, একদম সাধারণ মানুষ যেন এটাকে বুঝতে পারে, এবং একটা উপদেশ, একটা পরামর্শ যদি কারো উপকার লাগে আমরা আমাদের ধন্য মনে করবো। এই পর্যায়ে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।